ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক আবির্ভাব, আসাদুদ্দিন ওয়েসির শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য, নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে জল্পনা কল্পনা, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক, সব মিলিয়ে তৈরি হচ্ছে ব্যাপক আলোচনা এবং কৌতূহল। এই প্রেক্ষাপটে আমরা আজ কথা বলবো ভারতের নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে। দাদা, আপনাকে নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দিয়েছেন জন্য। আপনাদের ধন্যবাদ। ভারতের একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আলোড়ন হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক খবর এসছে। যদি ওই বিষয়ে আগে একটা আপনার মন্তব্য জানতে চাইবো যে কেন সেটি বাংলাদেশের এত উৎসাহের কারণ হতে পারে। যে আপনি জানেন যে ভারতের তামিলনাড়ু জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক সভা নিয়ে বাংলাদেশের মূলধারায় ব্যাপক সংবাদ প্রচার করছে। সেখানে বলা হয় যে 15 লাখের বেশি মানুষ বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন এবং বিজেপিকে ফ্যাসিবাদী হিসেবে আখ্যায়িত করা হয় এবং যুদ্ধ ঘোষণা করেছেন থালাপতি বিজয়। অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী সরকারের পতন হতে যাচ্ছে। যেহেতু এই খবরটি নিয়ে বাংলাদেশের ব্যাপক আলোচনা চলছে, আপনার কাছে জানতে চাইবো যে থালাপতি বিজয় কি আসলেই নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে পারে কিনা, আর থালাপতি বিজয়ের খবরটি বাংলাদেশে কেন এত গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যমের একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার কাছে এর মূল্যায়ন বা মন্তব্য জানতে চাইবো। ধন্যবাদ বিপ্লব। প্রথম কথা হচ্ছে যে সবসময় নেতিবাচক খবরের প্রতি একটা আকর্ষণ থাকে গণমাধ্যমে। কুকুর মানুষকে কামড়ালে খবর হয় না, কুকুর মানুষকে কামড়ালে খবর হয়ে থাকে। ফলে সেই কারণে এখানে এমন একজন ব্যক্তি দক্ষিণ ভারত থেকে, যিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করছেন, ফলে সেটা নিঃসন্দেহে বা ভারত কেন, ভারতের সীমানা বাইরে পেরিয়ে বাংলাদেশেও সেটা একটা আকর্ষণের বিষয় হয়েছে। কিন্তু তার তো রাজনৈতিক দল তিনি সবে তৈরি করছেন। তিনি নরেন্দ্র মোদীকে এককভাবে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারবেন। তিনি তামিলনাড়ু থেকে হয়তো, ধরে নিলাম আমি যে তামিলনাড়ুতে তিনি সফল হলেন, 42টা মাত্র সিট। তিনি যদি 42টাও পান, ভারতের মোট লোকসভার আসন 547, 42 দিয়ে তিনি কি করে নরেন্দ্র মোদীকে সরাবেন, আমি ঠিক অঙ্কটা বুঝে উঠতে পারছি না। এক, আর তিনি আসলে তামিলনাড়ুতে একটা বিকল্প রাজনীতি দল, বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছেন। ওখানে রাজনীতিটা দুটো দ্রাবিড় দলের মধ্যেই মেরুকরণ থাকে, ডিএমকে এবং এআইএডিএমকে। ওখানে ভারতীয় জনতা পার্টির খুব একটা কোনো অস্তিত্ব নেই। তারা বারবার চেষ্টা করেও ওটা হয়নি, যদিও দুবারের নির্বাচিত সাংসদ মিস্টার রাধাকৃষ্ণন এবারে প্রথম ভারতের উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন, তিনি সেখানকারই মানুষ। কিন্তু কোনোদিন রাজনৈতিকভাবে বিজেপি দক্ষিণাঞ্চলে কোনো সাফল্য পায়নি। আর বিজয় যেটা বলেছেন, যেহেতু মোদির বিরুদ্ধে এত কিছু কথা বলেছেন, সেই কারণে হয়তো বাংলাদেশের মানুষের কাছে এটা, মানুষ না, সরি, আমি বলবো বাংলাদেশের গণমাধ্যমের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা মোদির বিরুদ্ধে কথা বলবেন তাদের সম্পর্কে একটু গুরুত্ব বাংলাদেশের গণমাধ্যম দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই, আমি এর মধ্যে কোনো বড় কোনো রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনার বক্তব্যে আমরা ক্লিয়ার, বুঝতে পারলাম বিষয়টি। যে একইভাবে এবার একটু আমাদের সাথে যুক্ত এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনার মন্তব্য শুনতে চাইবো। যে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমের প্রধান যে ওয়াসুদ্দিন ওয়েসি যে বলেছেন যে ভারত সরকার যদি সত্যি সত্যি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক। তাহলে শেখ হাসিনা কি ভারতে অবৈধভাবে আছেন? আরেকটি প্রশ্ন আপনাকে একসাথে করে রাখি, যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত যাচ্ছে, আবার আসাদুদ্দিন ওয়েসু শেখ হাসিনা ফেরত কথা পাঠানোর কথা বলছেন। ভারত সরকার কি শেষ পর্যন্ত উম, চাপে পড়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য হবে? না, আসাদুদ্দিন ওয়েসির কথায় ভারত পেতে পারবে না, আমি নিশ্চিত। আসাদুদ্দিন ওয়েসি তিনি হায়দ্রাবাদের একজন এমপি, এক, সংখ্যা এক। তো এখন তিনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার কথাটা যদি ভালো করে আপনারা বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন তার লক্ষ্য কিন্তু সাম্প্রতিক সময়ের বিহার নির্বাচন, বিধানসভা এবং পশ্চিমবঙ্গের ঘটনা। পশ্চিমবঙ্গে তিনি একটা জমি চাইছেন,
রাজনৈতিক জমি আধার যে আগামী বছর নির্বাচনের আগে তিনি সেই মালদা মুর্শিদাবাদের কথা উল্লেখ করে বলেছেন সেখান থেকে যদি বাঙালিদের বিতাড়িত করা হয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো একজন ঘোষিত বাংলাদেশী, তাকে কেন পাঠানো হবে? ফলে শেখ হাসিনাকে পাঠানো, তিনি অবশ্য বলেছেন যে 5ই জুলাইয়ের আন্দোলনটাকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতে। তিনি তার সঙ্গে আমি জানি যে বাংলাদেশের যারা এই ধরনের মানে জামায়াত ইসলামী বা মৌলবাদী শক্তি বলে আমরা মনে করি তাদের সঙ্গে তার একটা যোগাযোগ বা ইত্যাদি আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ভারতে সবার আছে। যেমন মিস্টার বিজয়ের আছে, তিনি বলেছেন, তেমনি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন। ভারতবর্ষের যে মূল রাজনৈতিক দল যারা মানে 547-এর মধ্যে 43-এর মধ্যে 542 জন সাংসদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে কোনো মত করে। একজন বলেছেন, এটা ঘটনা যে আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, আসাদুদ্দিন ওয়াইসির কথায় সবাই খুব গুরুত্ব দেবে। তিনি মূলত ভারতের রাজনীতিতে এই বিষয়টাকে ব্যবহার করতে চাইছেন যে শেখ হাসিনাও তো বাংলাদেশী, তাকে কেন রেখে দেওয়া হচ্ছে। তার মূল আক্রমণটা হচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে, এবং সেই আক্রমণটার বক্তব্য হচ্ছে কেন তারা বাংলাভাষী মানুষকে বাংলাদেশী বলে ফেরত পাঠাচ্ছে। সে বিষয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছেন, বলেছেন তিনি আন্দোলন করছেন, এটা ঘটনা। এবং ভারতের অন্যান্য দল, কংগ্রেস দল, প্রধান বিরোধী দল, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, পার্লামেন্টের মধ্যে ইস্যু উত্থাপন করেছেন। ফলে আপনার তোমার প্রথম কথা একটাই জবাব, সেই জবাবটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির কথায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এক। আর সম্প্রতি বাংলাদেশে যা ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে যেটা পরবর্তী সময়ে আলোচনা করবে, তাতে তার প্রশ্নই ওঠে না ফেরত দেওয়া। আপনার ঠিক আছে, বুঝতে পারলাম যে ফেরত দেবে না ভারত সরকার। কিন্তু আমরা গত শুক্রবারে আমরা দেখতে পেলাম যে গত শুক্রবার পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ফিরে উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। ভারতের কেউ কেউ এই বিষয়টি নিয়ে ভিডিও কন্টেন্টও করেছেন এবং বাংলাদেশে সেটি বহু মানুষ দেখেছে, মন্তব্য করেছেন। কারণ মূলধারায় খুব বেশি এই ধরনের কোনো তথ্য আসলে পাওয়া যায়নি, কারণ নানানভাবে গুজব ছড়ায়। আপনার কাছ থেকে এই বিষয়টা পরিষ্কার ধারণা আমরা জানতে চাই যে আসলে কি নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বৈঠক হয়েছে কিনা, আর যদি কখনো বৈঠক হয়েও থাকে কখনো, সেই খবর তো প্রকাশ্যে আসার কোনো সুযোগও আছে কি? প্রথম কথা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার 2024 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোনো বৈঠক হয়নি। যারা কিছু জানেন না, গুজব ছড়িয়ে গুজবকে সাংবাদিকতা মনে করেন, তারা এগুলো করছে, এক। দুই হচ্ছে, যদি প্রোটোকলের বিষয়টা দেখেন, ভারতের প্রধানমন্ত্রী তার কাছে শেখ হাসিনাকে এসে দেখা করতে হবে। তিনি যদি বিদেশ থেকেও আসছেন, তাই যে কেউ আসেন বিদেশি প্রধান অতিথিরা, তারা তার কাছে এসে দেখা করেন। আর যদি শেখ হাসিনা এখানে আছেন, তাকেও যদি দেখা করতে হয়, তা তিনি আসবেন। তাকে আসতে গেলে তাকে তিনি যেখানে যেখানে আছেন, যে আশ্রয়ে আছেন, সেখান থেকে বাইরে বেরোতে হবে। এবং তার মতো একজন এরকম হাই প্রোফাইল একজন রাজনৈতিক নেতৃত্ব, তিনি তার আস্তানা থেকে, গোপন আস্তানা থেকে বেরিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, ভারতের কেউ জানলো না। আমি আবারও তো বলছি, বাংলাদেশের বহু সাংবাদিকের অনেক কিছু খবর আছে তারা রাখেন, যেটা ভারতের 1 লক্ষের উপরে সাংবাদিক সে খবর রাখে। মানে ভারতের সাংবাদিকরা এত অজ্ঞ, এটা বাংলাদেশ না থাকলে জানা যেত না। মানে বাংলাদেশের সাংবাদিকরা সব জানে, কিন্তু ভারতের কোনো সাংবাদিক জানে না। আমি তো একজন অখ্যাত সাংবাদিক, খুব বিখ্যাত নয়, কিন্তু যারা বিখ্যাত সাংবাদিক তারা কেউ জানলেন না প্রধানমন্ত্রীর সঙ্গে কেউ দেখা করলে সেটা গোপন থাকে না, তিনি গোপনে দেখা করতে পারেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার নিয়ম হচ্ছে একটা প্রোটোকল থাকে, প্রোটোকল অনুসারে তারপর তার অ্যাপয়েন্টমেন্ট লিস্টে সেটা লেখা থাকে আর তার সঙ্গে কি দেখা করতে, সেটা কোনোটাই গোপন নয়। তবে এটা অবান্তর কথা আর কি, মানে একেবারেই এতটাই মানে বাজে গুজব যে উত্তর দিয়ে এই সময় নষ্ট করা ছাড়া আর কোনো কাজ কোনো লাভ নেই আর কি, সেগুলোই বলতে পারি। না, আপনার বক্তব্য দিয়ে পরিষ্কার যে ধরনের গুজব ছড়ানো হয় যে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠকটা হয়েছে, আমরা আমরা বুঝতে পারলাম এবং দর্শকও বুঝতে পারলো যে সব খবরে নজর দেওয়া ঠিক হবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে নানানভাবে নানান গুজব ছড়ায়, সেটি একটি গুজব। এ ধরনের বিষয়ে দর্শক যেন সতর্ক থাকে। আপনার বক্তব্য দিয়ে সেটি পরিষ্কার হয়েছে।
আমরা একটু যদি আরেকটা বিষয় আপনাকে বলি যে আপনি জানেন যে বাংলাদেশে সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডার। উনি 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক করেছে বাংলাদেশের সাথে। আর 71-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া বিষয়টি বাংলাদেশ থেকে সাধারণ মানুষ তো সবসময় বলে আসে। সেটি বিষয়ে তিনি বলেছেন যে এটি 2বার মীমাংসিত হয়ে গেছে, অর্থাৎ এটি নতুন করে গণহত্যার দায় নেওয়ার কোনো দরকার নেই পাকিস্তানে, সেটি বলেছেন। বিশেষ করে বাংলাদেশের মাঠে দাঁড়িয়ে উনি বলেছেন। তো শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখছি যে বাংলাদেশের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঢেকেছে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক উন্নতি হচ্ছে। এই যে ভারত যে পিছিয়ে পড়লো, এটি আসলে আপনারা কিভাবে দেখেন? এটি তো ভারতের জন্য ক্ষতি হচ্ছে, না আসলে বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে? আপনারা তো নানানভাবে ক্ষতি হচ্ছেন নাকি? প্রতিবেশী যেহেতু আরেকটা দেশের দিকে যাচ্ছে, ভারতের গণমাধ্যম কর্মী হিসেবে আপনার মূল্যায়ন কি? না দেখো, সোজা কথা হচ্ছে যে শূন্যের সঙ্গে যদি শূন্য যোগ করো, যোগ করলে তো 100 হয় না। শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়। ফলে উদ্বেগের বিষয় আছে ভারতের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যথেষ্ট উদ্বেগের বিষয় আছে। আমি তো বলবো যে বাংলাদেশের মানুষের জন্য একটা সুযোগ এসেছে যে তারা এখান থেকে ডলার কিনে তারা পাকিস্তানে যান, সেখানে প্রায় 300 টাকা পাবেন। ফলে পাকিস্তানের ডলারের একটা মূল্য হচ্ছে এই মুহূর্তে 300 টাকা, 280-90 থেকে 300-র মধ্যে। আর বাংলাদেশে তো অতটা নয়। ফলে বাংলাদেশের একটা বড় আর্থিক লাভ হতে পারে। যারা যারা দেখা করছেন, যারা চান যেতে, তাদের খুব লাভ হবে। কারণ তারা এত মানে এরকম একটা টাকার অবমূল্যায়ন মানে বাংলাদেশ পাকিস্তানে, সেটা তো ভাবাই যায় না, না? সেক্ষেত্রে তো একটা ভালো সুযোগ করে দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত আমি বলবো যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো, তৌহিদ হাসানকে। তিনি বলেছেন যে গত 15 বছর ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করার পিছিয়ে দেওয়া হয়েছিল। চমৎকার কথা বলেছে। এবং এটা প্রমাণ করছে তাদের যে চরিত্রগুলি একে 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 এখন কিন্তু খুলতে শুরু করেছে। এখন আর গণতন্ত্রের তথাকথিত মুখোশটা নেই। এখন তারা কাদের পক্ষে সেটা স্পষ্ট হয়ে গেছে। আগে আমরা ধীরে ধীরে ভাবছিলাম তারা এরকম নয়, ওরম নয়, গণতান্ত্রিক মানুষ, অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাস করেন মানুষ। 15 বছর ধরে যদি সম্পর্কটা পিছিয়ে গিয়ে থাকে, তাহলে এবার বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ কেন ভারত একমাত্র আওয়ামী লীগকেই পছন্দ করত। এই সম্পর্কটা 15 বছর পিছিয়ে রেখেছিলেন শেখ হাসিনা, সেইটা আজকে স্বীকৃতি পেয়েছে। এর জন্য আমি ধন্যবাদ দেবো তৌহিদ হাসানকে, সত্য কথা বলার জন্য। তিনি সবসময় সত্য কথা বলেন, তিনি অসত্য কথা বলেন না। এবং এটা ঘটনা। এবং দেখো আরো কত চমৎকার একটা শুনলাম যে নাকি সরাসরি বিমান যোগাযোগ হবে। তারা কি জানেন যে আজকে পাকিস্তানের যারা এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী, তারা দেখেছেন আজকে যে বাংলাদেশ কতটা ল্যান্ডলক। কেন? তাদের আসতে সময় লেগেছে 8 ঘন্টা। পাকিস্তান বিমান বাহিনীর বিমান ভারতের আকাশে উঠতে পারে, ওরা নিষিদ্ধ। তাকে যেতে হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, সেখান থেকে যেতে হয়েছে চীনে, চীন থেকে মায়ানমার হয়ে তবে তারা ঢাকায় এসছে। এই সময়টা 8 ঘন্টা। ফলে সরাসরি বিমান যোগাযোগের অর্থ হলো যেটা 2 ঘন্টার সফর, সেটা 8 ঘন্টা লাগবে। আর আপনি এয়ারপোর্টে যাওয়া, সেখান থেকে বেরোনো মিলে 10 থেকে 12 ঘন্টা। এটা এক। এবং কিন্তু তবে একটা সরাসরি ফ্লাইট চালু হতে পারে, আমি যেটা শুনলাম। সেটা কি হবে? সেটা ভাবের ঘরে চুরি। মানে পাকিস্তান বাংলাদেশ সরাসরি, ভারতীয় বাংলাদেশ বিমান যাবে না, যাওয়া আসাটা করবে কাতারের বিমান। কাতারের বিমানের জন্য ভারতের আকাশ নিষিদ্ধ নয়। কাতারের যে বিমানটি ইসলামাবাদ থেকে ঢাকায় আসবে, ঢাকা থেকে যেটি ইসলামাবাদে যাবে, সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে পারবে। একটা বিমান হয়তো বাংলাদেশের বিমান দেখানোর জন্য চলবে, সেটা যেটা 8 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় লাগবে, সেটা কেউ কেউ যাবে না। এই তো বিমান চলছে, হয়তো প্রথম বিমানটাই হতে পারে, তাই সময় লাগবে 8 ঘন্টা। কারণ আমি যে বিমানটাতে পররাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী আসছিলেন, আমি সেই প্লেনটাকে ট্র্যাক করছিলাম। যেরকম আজকাল প্লেন তো ট্র্যাক করা যায় না, আপনি জানেন তো, তুমি জানো নিশ্চয়ই যে শেখ হাসিনার সময় প্লেনটার ছবি ম্যাপে পাওয়া জি, যায়। জি, এই প্লেনটাকেও আমরা জি। ট্র্যাক করছি। আমি প্রথমে ভাবছিলাম বিস্ময়ের সঙ্গে, ভারত সরকার কি অনুমতি দিয়ে দিল যে তাদের আকাশ স্পেস পাকিস্তানের জন্য খুলে দিয়েছে? পরে আমি চেক করতে গিয়ে দেখি ও বাবা, সে তো বিরাট পথ ঘুরে আসছে। এবং স্বাভাবিক তাকে ঘুরে আসতেই হবে, কোনো উপায় নেই, কারণ ভারতের আকাশে নিষিদ্ধ।
আর ভবিষ্যতে যদি ভারত ঠিক করে যে ভারতের এলাকা বাংলাদেশের জন্য নিষিদ্ধ, ল্যান্ডলকের তো চূড়ান্ত সমুদ্র পথ ছাড়া কোনো কোথাও খালি থাকবে না, কিছু নৌকা করে যেতে হবে। পাকিস্তানে কি করে যাবেন নৌকা করে আমি যাই না। যাই হোক, সেটা ভবিষ্যতের ব্যাপার, এখন ভারত সরকার সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এই যে চুক্তি যেগুলো হয়েছে এবং যে কথাটা উনি বলেছেন আজকে উপপ্রধানমন্ত্রী, এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য, আমি বাংলাদেশের মানুষের জন্য বলছি, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। তিনি বলেছেন হৃদয় পরিবর্তন করুন, মা বোনেরা যে ধর্ষিতা হয়েছিল সেটাকে উপভোগ করুন, সেটা হৃদয় পরিবর্তন। হীনমন্য এই একটা চূড়ান্ত একটা ব্যাপার আছে, লজ্জায় বাংলাদেশি মানুষ মেনে নিচ্ছেন এটা। আমার ধারণা বেশিরভাগ মানুষ মানবেন না। আমার ধারণা ব্যাপক সমালোচনা হচ্ছে, কারণ জানেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন তো সবসময় সামাজিক মাধ্যমে ছাত্রলীগ তাদের একটা বড় মিছিল করেছে, করতে পেরেছে, সাহস দেখিয়েছে। এটা ঘটনা এই কারণে তাদের ভাবাবেগ থেকে এটা এসছে যে এই তাদের বাড়ির মা বোনেরা ধর্ষিতা হয়েছিলেন, আর তিনি বলছেন এসে তাই আপনি হৃদয় পরিবর্তন করুন। ধর্ষণকে উপভোগ করার পরামর্শ দিচ্ছেন নাকি? আমি তো হত্যার কথা তো বাদই দিলাম। আজকের দিনে প্রমাণিত, যারা একসময় ভারতেও বলতেন, বুদ্ধিজীবীদের একাংশ, যে ভারতের উচিত হয়নি একমাত্র শুধু আওয়ামী লীগের উপর ডিপেন্ড করা। আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারত যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল 15 বছর ধরে একটা আওয়ামী লীগকে সমর্থন করে, তার কারণ হচ্ছে এই ঘটনাটা ঘটতো না। তাহলে এই ঘটনাটাকে রোখার জন্য শেখ হাসিনা যেটা করেছিল, তার জন্য ভারত কৃতজ্ঞ শেখ হাসিনার প্রতি। শেখ হাসিনার জন্য ভারত কৃতজ্ঞ, এই কারণেই তাকে আশ্রয় দেওয়া হয়েছে। যে ঘটনাটা আজকে ঘটাচ্ছে পাকিস্তানে, এই লোকগুলো ধর্মান্ধ লোক কতগুলো, তারা এখানে মানে যে ধরনের তারা নক্কার জন্য, ধরুন ডিপ্লোম্যাটিক রিলেশন একটা জিনিস, এবার আসুন ডিপ্লোম্যাটিক রিলেশন। চুক্তি হচ্ছে কি? চুক্তি হচ্ছে যেটা শেখ হাসিনা আটকে রেখেছিল, চুক্তি হচ্ছে কি যে অবাধে পাকিস্তান এবং বাংলাদেশি সরকারি অফিস এবং কূটনীতিবিদরা চলাচল সফর করতে পারবেন। কে সফর করবেন? পাকিস্তান। তাদের মধ্যে আইএসআই গোয়েন্দারাও সফর করবেন এবং সেই বিনা ভিসায় সফর করবে। সেটা ভারতের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব? আমার বক্তব্য হচ্ছে এটা কিন্তু এটা ঘটনা, যেটা প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক, সেটা উত্তর দেননি, এড়িয়ে গেছেন তৌহিদ হাসান, যে এর পেছনে কি, এইটা করানোর পেছনে কি চীন আছে? তিনি বলেছেন না, চীনের কোনো ভূমিকা নেই, তবে চীনও চায় যে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হোক। কিন্তু ঘটনা তো আজকে সেনাপ্রধান চীনে রয়েছেন এবং চীনের সঙ্গে সম্পর্ক, চীন নেপথ্যে একটা কাজ করছে, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। আমি জানি না, আজকে এটাও স্পষ্ট হয়ে গেছে যে আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধান দুবার এই সফর করেছেন মানে আমেরিকাতে, এবং যাকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মিস্টার গোরকে, ট্রাম্প, তিনি একজন উগ্র ভারত বিরোধী শুধু বলে পরিচিত। একই সঙ্গে তিনি কিন্তু এই প্রথম একজন নিযুক্ত হয়েছে, তিনি কিন্তু কেবল ভারতের রাষ্ট্রদূত নন, তিনি কিন্তু দক্ষিণ এশিয়ার গোটাটা দেখবেন। মানে তিনি বাংলাদেশও দেখবেন, পাকিস্তানও দেখবেন, দক্ষিণ এশিয়ার যা যা পড়ে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোও দেখবেন, এবং সেন্ট্রাল এশিয়া এটাও দেখবেন। ওরা একটা বিস্তীর্ণ এরিয়া তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা বাংলাদেশ, এটা আমেরিকার ক্ষেত্রে কখনো ঘটেনি। ফলে আমার কাছে মনে হচ্ছে এবার কেন শেখ হাসিনার সরকারের সময় 15 বছরে বহু অভিযোগ আছে, সেগুলো নিয়ে আমি কোনো তাকে সাফাই দিতে চাই না। সেই দুর্নীতি থেকে শুরু করে, পক্ষপাতিত্ব থেকে শুরু করে, বিরোধীদের কণ্ঠরোধ করা তথাকথিত, সেগুলো যদি বলেন, সেগুলো আমি অনেকাংশে মেনে নিতে রাজি আছি। কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে কারা, সেটা আজকে স্পষ্ট হয়ে গেল। আজকের দিনে আমি তো তদন্ত করছিলাম যে পেছনে কে, এবং আমি তদন্ত করে একটা দলিল তৈরি করার চেষ্টাও করছি, হয়তো আগামী বছরের মধ্যে প্রকাশিত হবে। কিন্তু এখন তো দেখুন আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার। আমার তো চিনতে কোনো অসুবিধা হচ্ছে না যে কে বা কারা পেছনে নেপথ্যে ছিলেন, স্পষ্ট হয়ে গেছে। একটা বাংলাদেশি এখনো পর্যন্ত আমাকে বলুন তো যে কেন সেন্ট মার্টিন যেতে পারছেন না, কি কারণে? এর মানে চমৎকার নৈসর্গিক জায়গা, বাংলাদেশে বহু, তুমি নিশ্চয়ই গেছো কিনা আমি জানি না, এর মানে চমৎকার জায়গা, সেখানে আজকে একজনও বাংলাদেশি যেতে পারছে না। কারণ করা হচ্ছে যেন
পরিবেশ বিপর্যয় রক্ষা করা হচ্ছে। দূষণ মুক্ত করার নামে, দূষণের নামে, চমৎকার ভাবে দূষণের নামে জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে, যেখানে নিজ ভূমে বলা হয় একটা কথা, নিজ ভূমে পরবাসী। বাংলাদেশিরা নিজের দেশে, তারা আজকে বিদেশি, তারা নিজের দেশকে দেখতে পারবেন, সব জায়গায় দেখতে পারবেন না। এই পরিস্থিতিটা আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। সেই জন্য সম্পূর্ণ আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ইউনূস সরকারকে। তার মুখোশটা এবার খুলে দিয়েছে। যে মুখোশটার আড়ালে তিনি অনেক কিছু করছিলেন, কিন্তু মুখোশটার মুখোশ নেই। স্বাভাবিক, তিনি তার দর্শন, আমি সে ব্যাপারে কোনো আপত্তি করছি না, স্বাভাবিক। আওয়ামী লীগ তাদের একটা দর্শন ছিল, সেই দর্শনে তারা কাজ করতেন। ইউনূস তার একটা দর্শন আছে, তার সঙ্গী সাথী যারা তাদের একটা দর্শন আছে, জামায়াতের একটা দর্শন আছে, বিএনপির একটা দর্শন আছে। স্বাভাবিক, সেই দর্শন অনুসারে তারা করছে, তারা সফল, রাজনৈতিক ভাবে সফল। কিন্তু তারা যদি ভেবে থাকেন যে তারা এরকম চিরকাল সফল থাকবেন, চিরকাল সফল হাসিনাও থাকেননি, চিরকাল সফল থাকবেন, এদের বোধহয় পতন খুব দ্রুত হবে বলে আমার মনে হয়। আপনি পরিষ্কার করলেন সব, অনেকক্ষণ সময় দিলেন। আপনার বক্তব্যে পরিষ্কার যে পরিস্থিতি স্পষ্ট যে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই ত্রিভুজ সম্পর্কের প্রতিটি মোড়ে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাবিত করবে। সময় বলবে আসলে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে পড়বে এই ত্রিদেশীয় এই সমীকরণের মধ্যে। আপনাকে ধন্যবাদ দাদা, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদের সময় দিয়েছেন। আর প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। এই বিষয়ে আপনিও আপনার মতামত জানাতে পারেন। গৌতম তার বক্তব্যে যদি পক্ষে কথা বলেন অথবা বিপক্ষে মত থাকতে পারে, আপনি সেই মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর সম্ভব হলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।